আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল ও অমিত শাহের কুশপুত্তলিকা দাহ দুই দেশের কূটনীতিতে কি ধরনের প্রভাব পড়বে এ নিয়ে আজ আলোচনা করব। চাইলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। চলুন শুরু করি। আমাদের সাথে যুক্ত আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ। ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। দর্শক, আমি ফরিদ ভাইকে দিয়েই শুরু করি, যেহেতু আমাদের রাশেদ হায়দার ভাই পরে যুক্ত হবেন। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন আশা করা যায়। ফরিদ ভাই, অবৈধ অনুপ্রবে পুশিন, যেটাকে অবৈধ পুশিন বলা হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে 11 দফা দাবিতে রাজধানীর ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। এবং এই আজাদ পার্টি তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেছে। যদিও ওই মশাল মিছিলটাকে মিরপুর 1 নম্বরেই থামিয়ে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে তারা অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেছে। প্রশ্ন হলো, বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইউনূস সরকারের সময় যে টানাপোড়েন ছিল, সম্পর্ক, যে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা অনেকটা প্রশমিত হওয়ার একটা লক্ষণ আমরা বিএনপি সরকার শপথ নেওয়ার পর থেকে আমরা দেখে আসছিলাম। সেখানে বর্তমান পরিস্থিতিটা আসলে কি, যে ভারত দূতাবাস অভিমুখে এই ধরনের মশাল মিছিল এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ, আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো? ধন্যবাদ আপনাকে। ফরিদ ভাই, সেই সাথে আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে পার্টির নাম বললেন, কি যেন বজ্জাত পার্টি নাকি কি যেন পার্টি, কই থেকে কই ভুইফুর পার্টি তৈরি হয়ে আসে। এটা হচ্ছে বাংলাদেশ আজাদ পার্টি। ও বাংলাদেশ, ওটা আসলে নাম হবে বাংলাদেশের পাকিস্তানি বজ্জাত পার্টি। কিসের আজাদ পার্টি, আজাদ পার্টি? এই সমস্ত ফালতু সংগঠন, ভুইফুর সংগঠন, বাংলাদেশে বর্তমানে যত কিছু ভুইফুর সংগঠন দেখতেছেন এই মুহূর্তে, সবগুলোই হচ্ছে জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এমনকি জামাতের হইলো কোটটাই পরা টিম হলো বিখোদ বিএনপি। তো এইগুলো এরা তো বলবে এরা কুশপুত্তলিকা দাহ করছে, অথচ তারা আবার কুশপুত্তলিকা হারাম হারাম মনে করে, তারাই আসছে কুশপুত্তলিকা দাহ করতে। আর আপনি যেটা বললেন যে অনুপ্রবেশকারীকে সে পাঠাবে ভারত, ভারত তা বাংলাদেশের 1 কোটি মানুষকে কেন পালবে, কি কারণে পালবে? আপনি পালবেন? আমি পালবো? বাংলাদেশের রোহিঙ্গা 12 লক্ষ আসছে, সেইখানে তো গিয়ে আমার ভাবির পোলাদের আধিপত্যবাদ বিরোধী মিছিল করতে দেখি না। সেইখানে তো আমরা তো ভারত অভিমুখে আধিপত্যবাদী মিছিল করতে শুনলাম না কোনোদিন, যে বার্মার আধিপত্যবাদী মিছিলের নেতৃত্ব দিচ্ছে চামড়া নাই পীর। বরং আমরা উল্টা দেখেছি যে রোহিঙ্গাদের স্বাগত জানিয়েছে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া সারা পীর, এমনকি আমার সাথের সংগঠন হলো গণজাগরণ মঞ্চ, আমরা সবাই ওয়েলকাম জানিয়েছি তখন। তো বাংলাদেশ কেন তার নিজের নাগরিক আনতে এত তালবাহানা করতেছে, যখন সেই দেশের যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে তোমরা তোমাদের লোকজন ফেরত নাও। বরং আমাদের তো কপাল ভালো, এদের মাজায় দড়ি বাইধে এদের জেলখানায় ঢুকায় নাই, এদের স্বাভাবিকভাবে ফেরত দিতে চাচ্ছে। তাহলে এখন কেন এরকম এই বাটপাড়িটা করতেছে বাংলাদেশের জনগণ? মানে বাটপাড়ির একটা সীমা থাকার কথা। আপনি রোহিঙ্গাদের নিতেছেন, আপনি অন্য দেশের নাগরিক নিতেছেন, এমনকি এদের 1 লক্ষ পাসপোর্ট দিয়েছেন। আপনি 1 লক্ষ রোহিঙ্গার পাসপোর্ট দিয়েছে এই ইউনূস সরকার, যেটা এই সরকার রদ করেনি। আপনি ভিনদেশী নাগরিক, ভিন ভাষার নাগরিক, তাদের আপনি নাগরিকত্ব দিলেন, দেশে থাকতে দিলেন, কি লজিকে যে তারা মুসলমান। আর আপনার দেশের নাগরিক মুসলমান, তাদেরকে ফেরত দিবে ভারত, আপনি তাদের নিতে চান না। এটা তো একটা মহা বাটপাড়ি। মানে ইসলামের সাথে একটা বাটপাড়ি, মুসলমান নামের সাথে বাটপাড়ি, বাংলাদেশের সাথে বাটপাড়ি, আইনের সাথেও বাটপাড়ি, নিয়মের সাথেও বাটপাড়ি। আবার দেখি কোন কোন সাধু সন্ন্যাসী, তারপর মিঙ্কুবাম আইন বিশারদ, মানবাধিকার সংস্থার লোকেরা বলে যে এদের আইন মেনে, আন্তর্জাতিক আইন মেনে এদেরকে পাঠাতে হবে। এরা যখন গিয়েছিল, কোন দেশের আইন মেনে গেছে? এরা যখন গিয়েছিল, কোন আন্তর্জাতিক আইন মেনে গিয়েছিল ভারতে কাজের বুয়া হিসেবে কাজ করতে, অথবা ভারতে দিনমজুরগিরি করতে? মানে বদমাইশি, ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। প্রতি মুহূর্তে বলতেছে, এরা সাক্ষাৎকার দিতেছে, আমার বাড়ি খুলনা, তার বাড়ি চিটাগাং, অমুকের বাড়ি রাজশাহী, অমুকের বাড়ি ময়মনসিংহ, অমুকের বাড়ি জামালপুর, অমুকের বাড়ি কুমিল্লা, অমুকের বাড়ি কুষ্টিয়া থেকে চলে গেছে কেরালা, বলতেছে তারা আপনি তাদের নিতেছেন না। এটা কোন ধরনের বাটপারি? এমনকি পত্রিকায় আসতেছে যারা
সকালবেলা লেখেন এরা বাংলাদেশি, বিকেলে আবার লেখেন আহা হা মানবাধিকার নষ্ট হয়ে গেল। এগুলো তো ফাত্রামি, এই সমস্ত জাতীয় ফাত্রামি। আমি বললাম তো, আমি বারবার বলে আসছি যে আমাদের বাপ দাদা এবং বাংলাদেশের মুসলমানদের 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ শক্তিশালী প্রতিবেশী পেয়েছি আমরা। তা না হলে বাংলাদেশের কপালে বহু আগে শনি রবি সোম মঙ্গল একবার লেগে যেত। আমাদের ভাগ্য ভালো, মুসলমানদের, বাংলাদেশি মুসলমানদের ভাগ্য ভালো যে বার্মার মতো একটা স্টেট, মানে ভারত বার্মার মতো না, ভারত পাকিস্তানের মতো না, ভারত ইরানের মতো না, ভারত আফগানিস্তানের মতো না। তা না হলে এতক্ষণ আমাদের বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। আমি আবারও বলতেছি, আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর কপাল ভালো, বাংলাদেশের মুসলমানদের কপাল ভালো যে এত তালবাহানা, এত খামসা করার পরে, এত সুলকানির পরেও ভারত আমাদের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে না। আপনি জেনেছেন এই যে যারা এখানে মিটিং মিছিল, এরা কারা? এরা হলো পুরাই পাকিস্তানপন্থী, যারা কালকে মিছিল করছে। ফরিদ ভাই একটি ইনফরমেশন দেই যে মিছিলটা যে ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিলটা হলো, এই মিছিলের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। উনি কি ব্রিগেডিয়ার জেনারেল হয়েছিলেন কিনা আমি জানি না। উনি তো বরখাস্ত বদমাইশ, উনি কর্নেল হাসিনুর, কর্নেল হাসিনুর, হাসিনুর। ওরা একটু বাড়িয়ে লিখেছে আমার মনে হয়। আর ছিলেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। হ্যাঁ, কেন জেনুইন জামাতি মাল। ও তো ব্যারিস্টার শাহরিয়ার তো জামাতের ল্যাংটা বড়ি বেচার কেন বাসার। আমার জামালপুরে একটা আছে, নাম হইল তাইজুদ্দিন। জামালপুর সারা জীবন দেখছি ল্যাংটা বড়ি বিক্রি করছে। ও এখন জামাতের ল্যাংটা বড়ি বিক্রি করার জন্য ওরে মাঠে নামাইছে এই জামাতি কেন বাসার ব্যারিস্টার শাহরিয়ার। আবার জামাতি নেতা নাকি ওটা জামাতি কেন বাসার? ও তো যাবেই। ও যাবে না কে যাবে? ওরা যাবে না তো কারা যাবে? এই কর্নেল হাসিনুরের মতো বদমাইশ বাটপার, ঠিক আছে, এ যাবে না কে যাবে? বরখাস্ত কিন্তু সে, এ যাবে না কে যাবে? কারণ এরা হচ্ছে মানে হৃদয় হলো পাকিস্তান আর মগজ হলো আফগানিস্তান। তো এরা ভারত অভিমুখে মিছিল করবে না, কার বিরুদ্ধে মিছিল করবে? কর্নেল হাসিনুর এবং ওই যে বরখাস্ত কর্নেল বদমাইশ কর্নেল হাসিনুর, এই পেয়ারা পাকিস্তানি। আর জামাতি ক্যানভাসার শাহরিয়ারের মায়ের ভাতারের কি যোগ্যতা আছে বার্মার অভিমুখে, বার্মার এম্বাসির অভিমুখে মিছিল করে? চাক না দেখি, চাই না কেন? 14 লাখ তো পাঠাই দিছে, 1 লাখ পাসপোর্ট দিয়েছে। এটা নিয়ে তো কোনোদিন কথা বলতে শুনলাম না আমরা। মানে এদের যত কিছু সব ভারত, মানে ভারত হলে এদের যত সুলকানি। কারণ আছে, কারণ 71-এর পরাজয়ের বেদনা তাহারা ভুলে যেতে পারে না। কি করবেন আর? এই জন্যই তারা কখনো এম্বাসির দিকে, কখনো হাই কমিশনের দিকে, কখনো ভারত সীমান্তে। কিন্তু আমি যে আবারও বলি যে কপাল ভালো যে ভারত হচ্ছে নিরীহ শক্তিশালী প্রতিবেশী। যদি পাকিস্তানের মতো হইতো, বার্মার মতো হইতো, আফগানিস্তানের মতো হইতো, প্রত্যেকটার ওই যে হুমায়ুন কবিরের ভাষায় বলি, সেটা ভাঙা মার দিত বাংলাদেশিদের। কিন্তু বাইসে গেছে যে ভারত হলো নিরীহ প্রতিবেশী। ফরিদ ভাই একজন কমেন্ট করলেন এরকম, কমেন্টটাও মাঝে মধ্যে নিয়ে দিই একটা, বললেন যে ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে যুদ্ধ বাঁধাতে চায় জামাতে ইসলামী বিভিন্ন নাম ব্যবহার করে। সঠিক বলেছেন, যিনি লিখেছেন সঠিক লিখেছেন, যিনি লিখেছেন এটা সঠিক লিখেছেন। জামাত চাচ্ছে যে একটা যুদ্ধ বাদলে তারা প্রমাণ করবে এই যে দেখো, এই যে দেখো, তারা 71-এর প্রতিশোধ নিতে চায়, পরাজয়ের প্রতিশোধ নিতে চায় পাকিস্তানের পক্ষে। কিন্তু জানে না আবার তারা পরাজিত হবে। এইবার যে পরাজিত হবে চরম ভাবে। এইবার কিন্তু বঙ্গবন্ধু নাই যে তাদের ক্ষমা করবে। এবার কিন্তু বঙ্গবন্ধুর মতো বৃহৎ হৃদয়ের কোন আওয়ামী লীগের নেতা নাই যে তাদের ক্ষমা করবে। অস্তিত্ব এদের, এবার জামাতিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভারতের সাথে যুদ্ধ লাগার সাথে সাথে। আমরা জানি এই দেশের যাত্রাবাড়ির মাদ্রাসা, সাভারের মাদ্রাসা আর মিরপুরের মাদ্রাসারা পোলাপনদের যদি স্বপ্ন দেখে ভারত দখল করবে, তাহলে তো হইতই। দুনিয়াটা যদি মাদ্রাসা দিয়ে কি করা যায়, ওই অঞ্চলের সাম্প্রদায়িকতা নষ্ট করা যায়, ওই অঞ্চলের সভ্যতা সংস্কৃতি নষ্ট করা যায়। কিন্তু যুদ্ধে আপনি জিততে পারবেন না, এত সহজ না। ফরিদ ভাই, পরিস্থিতিটা এমন যে মানে যেটা মনে হয় আর কি, আমাদের সরকারও কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চুপ, কোনো মন্তব্য করে না। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীরও এই বিষয়ে আমরা কোনো মন্তব্য কিন্তু পাচ্ছি না। বিষয়টা কেমন হ্যাঁ, নিঃসন্দেহে রহস্যময়। মানে জামাতের সাথে তাদের সম্পর্ক হলো দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে, এরকম একটা ভাব নিয়েছে। এগুলো তো আমরা বুঝি। এমন তো হতে পারে যে সরকারি বলছে তোমরা এগুলো মিছিল করো, সরকার চাইনাতে যাইতেছে, চাইনাতে যাওয়ার আগে একটু চাইনাকে বুঝাইলো এই যে দেখো আমাদের বাংলাদেশে কত ভারত বিরোধী মানুষ, এটা বুঝাইতে পারে। আর ভারত বিরোধী তো অবশ্যই বাংলাদেশে আছে, কোনো সন্দেহ নেই। বাংলাদেশে ইসরায়েল আর ভারত বিরোধী মানুষের গিজ গিজ করে, কোনো সন্দেহ নেই। এমনকি আওয়ামী লীগের ভিতরেও রয়েছে ভারত বিরোধী মানুষ।
আওয়ামী লীগের ভিতরে রয়েছে আওয়ামী লীগের মূলনীতি বিরোধী মানুষ। তা এখানে তো ভারত বিরোধী প্রচুর মানুষ রয়েছে, কোনো সন্দেহ নেই। তো এই ভারত বিরোধী এরা তো এরকম করবেই। আসলেই তো বঙ্গবন্ধু একটা জাতিকে স্বাধীনতা দিয়েছিলেন যারা আসলে স্বাধীনতা মনে হয় চাইতো না। যদি চাইতো স্বাধীনতা, তাহলে এত মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ কিভাবে থাকে, ৭১ বিরোধী কিভাবে মানুষ পয়দা হয়? অনেকেই বলবে যে আজকাল তরুণরা আমরা শিখাইতে পারি, তরুণরা জামাত ইসলামের শিক্ষাটা কে দিল? ওই শিক্ষা কেন নিল তারা? বাংলাদেশে কি বইপত্র পত্রিকা কম আছে? তারা জামাতে শিক্ষা নেয়। অনেকেই দেখে অভিযোগ করে আওয়ামী লীগ এটা ব্যর্থ, আওয়ামী লীগ ওইটা ব্যর্থ। আরে ভাই, আওয়ামী লীগ তোমার তো আওয়ামী লীগ তো ইয়া বাকিতে পাই নাই, খাইলা কেন? আওয়ামী লীগ তো বলা নাই পাকিস্তানি হও, ওটা খাইলে ওটা করলা কেন? করলা কেন? আওয়ামী লীগ ৭১-এর একবার দাবি করে আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করে গেছে, আবার বলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে না। কোন দিকে যাবে আওয়ামী লীগ? মানে বিষয়টা এরকম যে পায়েস দেয় নাই বলে গু খাইছে। তো তুমি গু খাবা, তোমার তো ইচ্ছাই গু খাওয়ার, তো কি করবে? বাংলাদেশের যে জনগণেরা, আমি অনেক সময় বলি যে এরকম কোচিং সেন্টার, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা জামাত বাস্তবায়ন করতে পেরেছে, ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিলে তুমি নিবা কেন? ৭১-এ পাকিস্তান বাহিনী কি এই দেশে মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে যে দেশে, জামাত নিষিদ্ধ করার কথা কেন কোনোদিন উঠে নাই? এই দেশে কেন উঠলো না? তার মানে এই দেশের মানুষ ৭১-এ মুক্তিযুদ্ধ চায় নাই। এই বাটপার এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মুসলমানরা দিন সাথে মুসলমান থাকে, মানে আকাম করবো, ইয়াবা খাবে, মদ খাবে, জুয়া খেলবে, বদমাইশি করবে, জমি দখল করবে, দিন শেষে মুসলমান থাকে। এবং ওই চেতনা থেকেই এই দেশের মানুষ ৭১-এর যে স্বাধীনতা বিরোধী তাদের ক্ষমা করে দেয়। নাহলে বীর বিক্রম যে ব্যক্তিটি এখন বসে আছে স্পিকারের পদে, তিনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা। কত বড় বাটপার, কত বড় বদমাইশ হলে স্বাধীনতা বিরোধীদের শোক প্রস্তাব নিয়ে আসে? আপনি বলেন, সাইদি, নিজামী, গোলাম আজমের শোক প্রস্তাব এরা কেমনে নিয়ে আসে? কত বড় বেহায়া বজ্জাত মুক্তি! এরা কি মুক্তিযোদ্ধা ছিল? এরা ছিল বাই চান্স মুক্তিযোদ্ধা। এগুলোই বেশি বাংলাদেশে বাই চান্স মুক্তিযোদ্ধাই বেশি, এবং তাদের হাতে বাই চান্স মুক্তিযোদ্ধাদের হাতে ক্ষমতাটা বেশিরভাগ সময় ছিল। বিশেষ করে যারা সেনাবাহিনী, এরা ৮০-৯০% হচ্ছে বাই চান্স মুক্তিযোদ্ধা, এরা জেনুইন মুক্তিযোদ্ধা না। তার প্রমাণ আপনি পাচ্ছেন যে মেথর আক্তারুজ্জামান চলে গেছে জামাতে, কর্নেল অলি যায়, তার বয়ানের সাথে জামাতের বয়ানের কোনো পার্থক্য আছে? ওই যে আরেক কর্নেল যে হাসিনুরের কথা বলেন, আরেক বাটপার, এও কিন্তু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু আর ভাষণ দেখছেন আর কথাবার্তা দেখেছেন, টোটালি মুক্তিযুদ্ধ। এটা হলো বাই চান্স মুক্তিযোদ্ধা। রাওয়া নাকি সওয়া ক্লাব থেকে মিছিল হয়, ৫ই আগস্টে হয়েছে। এখন ওই যে বজ্জাত, বাংলাদেশ বজ্জাত পার্টি নাকি ফজ্জাত পার্টি বলেন, এগুলো মিছিল ওই সওয়া ক্লাবের লোকেরাই, রাওয়া ক্লাবের লোকেরাই গিয়ে ওইখানে রিটায়ার্ড আর্মিরা ওইখানে মিটিং করতেছে। এই দেশের মোল্লা আর মিলিটারি কোনোদিন এই দেশে মুক্তিযুদ্ধ চায় নাই। বারবার আমি বলি, এই দেশের মোল্লা তো মুক্তিযুদ্ধ চাই নাই, এতে তো কোনো সন্দেহ নাই। এই দেশের কোনো মসজিদ মাদ্রাসা আমাকে একটা দেখাইতে পারবেন বাংলাদেশে একটা মসজিদ মাদ্রাসা প্রকাশ্য বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল? গোপনেও ছিল না, দেখাইতে পারবেন না, ছিল না। যেমন বাংলাদেশের কোনো মুসলিম কান্ট্রি, মুসলিম অধ্যুষিত দেশ একটাও বাংলাদেশের পক্ষে ছিল না। শুধু তাই না, আপনি ভারতে কি মুসলমানদের আমাদের পক্ষে মিছিল করতে দেখেছেন? শুনেছেন কোনোদিন? কোন ইতিহাসের বই দেখেছেন যে ভারতের মুসলমানেরা আমাদের পক্ষে ছিল? না, ছিল না, এখনো নেই। এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য যে মুসলমানেরা তাদের নিজেদের মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা বিপরীত দিকে অবস্থান। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান আমাদের কি ভয়ঙ্কর ক্ষতি করলো, তারপরেও ৩০ লক্ষ মানুষ হত্যা করলো, অগণিত নারী ধর্ষণ করলো। আবার ওই যে জামাতি ক্যানভাসার তো বলেই দিয়েছে যে বাংলাদেশে নাকি ধর্ষণ করেছে ভারতীয় বাহিনীরা। কয়দিন পরে বলবে যে ৩০ লক্ষ হত্যা করেছে ভারতীয় বাহিনী, এটা বলবে এরা। শুধু তাই না, আমি বলেছি তো, এই জামাতিরা বাংলাদেশের যে কোনো কিছু, বাংলাদেশে যদি বৃষ্টি না হয় ভারত দেয়, বাংলাদেশে যদি ঝড় হয় ভারত দেয়, বাংলাদেশে যদি তুফান হয় ভারত দেয়। শুধু একটা কথা বলা বাদ রাখছে যে বাংলাদেশে যে মাদ্রাসাগুলোতে যে বলৎকার হয় এগুলোর জন্য ভারত দেয়, এই একটা কথা বলা শুধু বাদ রাখছে। এটাও কয়েকদিন পরে হয়তো বলা শুরু করবে। যদি মনে করেন আপনি কোনোভাবে চাপ দেন, মানে জাতীয় বা আন্তর্জাতিক ভাবে চাপ পড়ে যে মাদ্রাসায় বলৎকার হচ্ছে, এগুলো বন্ধ করো বা এগুলো নজরদারিতে আনো, তখনই দেখবেন বলে ফেলবে এটা ভারতীয় ষড়যন্ত্র। কই মাদ্রাসায় বলৎকার হয় ভারতের কারণে, বা ভারত করায় টাকা দেয় মৌলবীতে, এগুলো বলা শুরু করবে। এদের পক্ষে সবই সম্ভব। আপনি দেখেন না, বেহায়া বেলাজ, ওই খেলাফতি, এই যে 501 নম্বর মৌলবী, নবী রাসূল পর্যায়ে হয়ে গেছে, তার জন্য মিছিল হয়। কত বড় বাটপার, কত বড় মিথ্যুক, কত বড় ধোঁকাবাজ! আপনি দেখতেছেন না এই বাটপারটা এখন কত লম্বা লম্বা ফিরিস্তি দেয় আর তার পক্ষে মিছিল হয়। লম্পটের পক্ষে আজকাল মিছিল হয়। শুধু খেলাপথ না, জামাতেরও দেখেছেন যে তাদের যখন ছাত্র শিবির নষ্টামি করে, বদামি করে ধরা পড়ে, তখন আল্লাহ, রসুল এবং নবীদের সাহাবীদের নিয়ে আসে যে এরাও এগুলো করতো। এরা এরকম বদমাইশ। তো এরা, ওদের কথা বাদ দিলাম, আমরা স্বাধীনতা বিরোধী, কিন্তু যারা স্বাধীনতার পক্ষের আমরা, সেই মুসলমানদের কথা বলতে দেখি না। এটা হলো আমাদের জাতীয় দুর্ভাগ্য। ফরিদ ভাই বিস্ময়কর এক মন্তব্য করেছেন। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত
রিউভেন আজার, তিনি বলছেন বাংলাদেশে এবং পাকিস্তানে হামাসের সংগঠন আছে। মানে আমি পাকিস্তানের সেক্টর বাদ দিলাম, যেহেতু বাংলাদেশের নাম আসছে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি। বাংলাদেশে হামাসের সংগঠন আছে, হঠাৎ করে ইসরায়েল এমন মন্তব্য কেন করলো? আসলে কি বাংলাদেশে হামাস থাকা কি সম্ভব? ফরিদ, কেন আপনার কি অবিশ্বাস হয়? যেই দেশে আজকে থেকে 25 বছর আগে মিছিল করেছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, এই মিছিল বাংলাদেশে কি করে নাই? আপনি শুনেন নাই? লাখো কোটি মানুষ মিছিল করেছিল। তারপরে হামাসের পক্ষে বাংলাদেশের নাস্তিকেরা হামাসের পক্ষে, সিংকুবামেরা, বাংলাদেশের হিন্দু সিংকুবামেরা হামাসের পক্ষে। তো কি আপনি কি মনে করেন বাংলাদেশে হামাস নাই? কে বললো নাই? বরং এতদিন পরে ইসরায়েল বললো কেন? এটি তো আশ্চর্য। আমরা তো বলে আসছি 10 বছর আগে থেকেই বলতেছি যে হামাস জঙ্গি গোষ্ঠীর সমর্থক না, শুধু পৃষ্ঠপোষক এই দেশে আছে। কেন? জিয়ার আমলে কি বাংলাদেশ থেকে গিয়ে ফিলিস্তিনে যুদ্ধ করে নাই? ফাতে লোহানির সেই দৃশ্যগুলো তার টিভিতে দেখতেন না আপনি? মনে নাই এখন? আসছিল, আছে। শুধু তাই না, বাংলাদেশের মানুষ আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করে, ইরানে গিয়ে যুদ্ধ করে, পাকিস্তানে গিয়ে যুদ্ধ করে, রাশিয়ায় গিয়ে যুদ্ধ করে। তা হামাস থাকতেই পারে, এটা অস্বাভাবিক কি? নিঃসন্দেহে বাংলাদেশে হামাসের ঘাঁটি রয়েছে। ইসরায়েল এতদিন বলে নাই, তারা সবই জানতো, আমরা বলে আসছি, তখন আমাদের কথা পছন্দ হয় নাই, আমাদের কথা বিশ্বাস হয় না। আমাদের ঘাঁটি তো আছেই, না করুক। বাংলাদেশের মুসলমান প্রত্যেকে তো হামাসের সমর্থক। যেখানে পানি আছে সেখানে তো মাছ থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান এবং বামপন্থীরা সহ সিংকুব আমরা সহ হামাসের কট্টর সমর্থক। এখান থেকে টাকা পাঠায় নাই, গাজার জন্য টাকা পাঠায় নাই? বলেন পাঠাইছে কিনা? তাহলে এখানে যেখানে পানি আছে মাছও তো আছে, হামাসের সমর্থক তো আছে। প্রত্যেকটা মুসলমানই তো চাই যে ইসরায়েল ধ্বংস হয়ে যাক। বাংলাদেশে কোন মুসলমান চায় না ইসরায়েল ধ্বংস? তাহলে হামাসের সমর্থক থাকলো না কেন? হামাসের ঘাঁটি থাকলো না কেন? আপনি কি করে অনুমান করলেন যে বাংলাদেশের লোক যায় যে হামাসের পক্ষে যুদ্ধ করে না? তার গ্যারান্টি কি? যদি পাকিস্তানের মতো একটা ফাত্রা দেশের পক্ষে গিয়ে যুদ্ধ করতে পারে টিটিপির জন্য, আমরা দেখেছি ইরান সীমান্তে ধরা পড়েছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের মেরেছে, আমরা দেখেছি। তাহলে ওইখানে তো এই হামাস হইতে পারে না? এটা অস্বাভাবিক কি? বাংলাদেশে আপনি 10 জন মুসলমানদের জিজ্ঞেস করেন তো সে হামাসের পক্ষে কিনা, 10 জনই বলবে তারা হামাসের পক্ষে। বামপন্থীদের জিজ্ঞেস করেন তো, 100 মধ্যে 100 জন বলবে তারা হামাসের পক্ষে। বামপন্থী হিন্দুদের বলবেন, তারা বলবে হামাসের পক্ষে। তাহলে এখানে হামাসের ঘাঁটি নাই কে বললো? তবে আমাদের কপালে শনি আছে, সেই লক্ষণটা এখন প্রকাশ হচ্ছে, এই তো, আর কিছু না। বাংলাদেশের কপালে খুব শনি আছে। ফরিদ ভাই, আমি তো এই প্রশ্নটাই করতে চাচ্ছি। এই যে আপনি যেটা বললেন যে আমাদের কপালে শনি আছে, ইসরায়েল যখন এই ধরনের মন্তব্য করে, এটাকে তো হেলায় উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। অন্তত আমার বিবেক বলছে এই ইসরায়েলি রাষ্ট্রদূত, ইভেন আপনি দেখেন ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বা ইসরায়েলের ওই দেশের কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলেনি, বলল কে? ভারতে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত তিনি। এখানে একটা ভৌগোলিক বিষয় চিন্তা করি আমরা, এবং এই বিষয়টাকে কি আপনি যেটা বললেন যে শনি আছে, আমি শনিটা একটু শুনতে চাই। আসলে ইসরায়েল যখন মন্তব্য করে, এটাকে আমি ভয়ঙ্কর ভাবে দেখি। ইভেন আরেকটু বলি, আমাদের যে হোম মিনিস্টার কিংবা আমাদের পররাষ্ট্র মন্ত্রী, তারা এই বিষয়ে এর প্রতিবাদ করা কিংবা এ নিয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি। শুনেন, এই বিএনপির কি মুরদ হবে এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার? জামাতের কি মুরদ হবে? বিএনপি কেন, জামাত কি প্রতিবাদ করেছে? আপনি বলেন। চরমনাই প্রতিবাদ করেছে। এই সরকারে যে একজন প্রতিমন্ত্রী আছেন, আরে কি নাম, ভেপি নূর, ভেপি নূরের সাথে তো ইসরায়েলের গোয়েন্দাদের সাথে ছবি আছে, সেটা ছিল না? কেউ ছিল তো, এদের মুরদ হবে এর বিরুদ্ধে কথা বলা? আর আপনি যার কথা বলেন, ইসরায়েলের যে রাষ্ট্রদূত ভারতে অবস্থান করতেছেন, তিনি শুধু ইসরায়েলের শুধু রাষ্ট্রদূত না, তিনি এই দক্ষিণ অঞ্চলে, এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল এবং মার্কিন স্বার্থ দেখেন। তাকে ছোট মনে করেন না। তিনি শুধুমাত্র রাষ্ট্রদূত না, তার বক্তব্য মানে ইসরায়েলের পার্লামেন্টের বক্তব্য, তার বক্তব্য মানে পুরো ইহুদি রাষ্ট্রটির বক্তব্য। তার বক্তব্য খাটো করে দেখার কিছুই নেই। তার বক্তব্য মানে সারা পৃথিবী সেটা গ্রহণ করবে। তার বক্তব্য মানে পুরো ইউরোপ ইউনিয়ন সেটা গ্রহণ করেছে এবং করবে, এবং এই কথা তো সত্য। তো আমাদের খাইজ বেশি, আমাদের চুলকানি বেশি যুদ্ধ করার। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই বক্তব্য দেওয়ার পরেই দেখেন বাংলাদেশে কিন্তু ওই আইএস এর পতাকা উড়ানো শুরু করে দিছে। মানে তাদের অভিযোগটা কি, যে ফুটবল খেলে পতাকা উড়ানো যাবে না। বাংলাদেশ একটা নয়া ফাতরামি শুরু করছে মৌলবীরা। লিল্লা খায়া সারা, কালকে যদি লিল্লা বন্ধ করে দেওয়া আওয়ামী লীগ, মাদ্রাসা অর্ধেক কমে যাবে। আর বিএনপি যদি লিল্লা দেওয়া বন্ধ করে, মৌলবীদের চর্বি কমে যাবে। কিন্তু এরা দেখেন ফাতরামি করছে, কোনো ফুটবল যারা খেলতেছে তাদের কোনো পতাকা উড়ানো যাবে না। নয়া ফাতরামি, নয়া সিস্টেম শুরু করছে। আজকারা পাইতে পাইতে বান্দর মাথায় উঠে গেছে। এটা কারণ কি?
ইসরায়েল তো এই সুযোগটা ফরিদ নিবে। ভাই, ফরিদ ভাই একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে হামাসের কথা বললো, আমাদের সরকারের পক্ষ থেকে আমি আগে বলছি প্রতিবাদ করেনি কিংবা ব্যাখ্যা চায়নি, এই গেল একটা। দ্বিতীয় হচ্ছে পৃথিবীর যেখানে হামাস আছে এটাকে ইসরায়েল নিষিদ্ধ সংগঠন হিসেবে, তো এই হামাসকে দমনের জন্য তারা কিন্তু দেশে দেশে হামলা পর্যন্ত করে বসে। এখন আমরা কি ইসরায়েলি হামলার মুখে পড়ে যাচ্ছি? আপনার কি মনে হয়? আপনি যদি পাকিস্তানি সাবমেরিন আইনা কলকাতায় হামলা করার পরিকল্পনা করে থাকেন, করতে পারেন, তাহলে ইসরায়েল তার হামাস নামের জঙ্গি সংগঠন নির্মূল করতে বাংলাদেশে হামলা করতেই পারে। অস্বাভাবিক কি আছে? এটা ঘটতেই পারে। আর আপনি যেটা বলেন প্রতিবাদ, এই দেশে বাংলাদেশের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো দলের মুরদ নাই ইসরায়েল এবং আমেরিকা সম্পর্কে মন্তব্য করতে। আপনি জানেন যে ইরানে যে হামলা করলো আমেরিকা, জামাত ইসলাম প্রতিবাদ করেছে, সেখানে আমেরিকার নাম পর্যন্ত নাই। ওই আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায় জামাত। আর আর তার চাইতে ক্ষমতাবান হলো ইসরায়েল। তার চাইতে বেশি ক্ষমতাবান হলো ইসরায়েল। যে ইসরায়েল আমেরিকার একজন বড় নেতা মন্ত্রী ইসরায়েলে গিয়ে বলেছে যে ইসরায়েলের ইহুদিদের অস্তিত্বের সাথে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে। ইসরায়েল কিন্তু বলে নাই যে আমেরিকার অস্তিত্বের সাথে ইসরায়েলের অস্তিত্ব নির্ভর, বরং বলেছে যে ইসরায়েল এবং ইহুদিদের অস্তিত্বের উপরে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে। সেই ইসরায়েলের নিয়ে ফাত্রামি করার সাহস বাংলাদেশে কারো আছে? কোনো নেতা বলুক না দেখি। ওই যে বাংলাদেশে পাসপোর্ট থেকে নাম সরাই ফেলছেন না, তা আপনি প্রতিবাদ করা মুরদ হইল না কেন? ইসরায়েল যে এত বড় কথা বললো যে বাংলাদেশে হামাস আছে, প্রতিবাদ না করা মানে কি বাংলাদেশে হামাস আছে? অর্থাৎ আমি বললাম যে আর হামাস শুধু ইসরায়েল নিষিদ্ধ সংগঠন করে নাই, আমেরিকা না, পুরো ইউরোপে হামাস নিষিদ্ধ সংগঠন। পৃথিবীর অনেক সভ্য দেশে ইসরায়েল একটা নিষিদ্ধ সংগঠন। সুতরাং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে আছে এটা বলার পরেও বাংলাদেশ সরকারের মুরদে কোলায় নাই তার প্রতিবাদ করতে, জামাতেরও মুরদে কোলায় নাই আর প্রতিবাদ করতে। যদি বলে হামাসের সংগঠন আমাদের দেশে নাই, তাহলে এই দেশে হামাসিরা মিছিল করবে। আর যদি বলে আছে, তাহলে তো আরো সোনাই সোহাগা। বাংলাদেশ সরকার করে গেছে গেরা গলে, জামাত করে গেছে গেরা গলে। আপনি বলেন কোন মসজিদে প্রতিবাদ হয়েছে যে বাংলাদেশে হামাস সংগঠন নাই? বলছে কেউ? বলে নাই। কোন মিছিল হয়েছে আর প্রতিবাদে? এই চামড়া পীর, এই যে বজ্জাত পার্টি, ফজ্জাত পার্টি, এনসিপি মেনসিপি গ্যাং, এত এরা ভারত থেকে বদবায়ুর গন্ধ আসলে তারা প্রতিবাদ করে। যদি ভারত কোনো কিছু নাও করে তাও ভারতের নাম নিয়ে গালাগালি করে। কিন্তু এতবার একটা কথা বললো ইসরায়েলের রাষ্ট্রদূত, বাংলাদেশের আমার ভাবির পোলারা জামাত, বিএনপি, হেফাজত, চামড়া পীর, চামড়া আলা পীর, বজ্জাত পার্টি, মুরগি শাহরিয়ার কবির, এই যে জামাতি মুরগি শাহরিয়ার কবির, এই জামাতি ক্যানভাসার, তারপর টাকলা ফুয়াদ, আমার ভাবির পোলারা সাদিক কায়েমের একটা প্রতিবাদ টু শব্দটি করতে পারছে, মুরদে পোলাইছে। হবে না? কারণ এটা তো সত্য। আর সেটা ফাটায় ফেলবে, সেটা ভাঙ্গা মার দিবে ইসরায়েল। এই বাংলাদেশের কপাল আসলেই শনি আছে। তবে এটা ভারতের জন্য ভালো হইলো। ভারত আগে শুধু একা বাংলাদেশের সাথে লড়তে হইতো, এখন একটা সঙ্গী পাই গেছে। ফরিদ ভাই, ভারতের কথা যখন আসছে তাহলে আর একটু সম্পূরক প্রশ্ন করি। ওই যে গাইবান্ধায় যে রাম বিগ্রহ তৈরির কাজ চলছে কিংবা স্থগিত আছে, সেটার স্থগিত থাকা, সেটা ভেঙে ফেলার হুমকি দেওয়া সহ নানা বিষয় নিয়ে কিন্তু দেশে বর্তমানে সনাতনী ধর্মাবলম্বীরা প্রতিবাদ স্বরূপ বন্ধন করছে বিভিন্ন জায়গায়। গত দুদিন থেকে এগুলো নিয়ে একেবারেই সরগরম সোশ্যাল মিডিয়া। আজকেও এ নিয়ে সোশ্যাল মিডিয়া খুবই সরগরম। এখন এই যে কেউ কেউ অতি উৎসাহী হয়ে অনেকেই বলছেন ভারত রংপুর দখল করে নিয়ে যাবে। মানে ভারত তো কখনো রংপুর দখল করে নিয়ে যাওয়ার কথা আমাদেরকে বলেনি। এখন আমরা যখন নিজেদের থেকেই কথাগুলো বলছি, মানে ওদেরকে কি আমরা ওই যে কয় না চোরকে ভাঙ্গা বেড়া দেখানোর মতো এরকম পরিস্থিতি? কেন আমরা গায়ে পড়ে এই দিকে যাচ্ছি যে ভারত কি এই যে সনাতনীদের উপরে যদি আঘাত আসে, সেক্ষেত্রে ভারত একটা প্রতিক্রিয়া দেখাতেই পারে, কারণ অতীতে এরকম নজির আছে। তারা সশস্ত্র প্রতিবাদ না করলেও তারা মৌখিকভাবে হলেও কিন্তু প্রতিবাদ করেছে, সতর্ক করেছে। এখন যেটা হচ্ছে, এতে দুই দেশের সম্পর্ক কি আরো অনেক বেশি খারাপ? মানে শেষ পর্যন্ত কি আমরা যুদ্ধের দিকে চলে যাচ্ছি কিনা? এদিকে ইসরায়েলের যে ইঙ্গিত আমরা দেখলাম, এগুলো যুদ্ধে জড়ানোর কিনা? ফরিদ ভাই, বাংলাদেশের জামাতের নেতারা তো বলছে যে তারা দোয়া করতেছে ভারত যেন হামলা করে। শুধু তো চাই, আমার ভাবির পোলারা তাদের জ্যাঠা ফ্রান্স থেকে আসার আগেই বলছে, তাদের জ্যাঠাও বলছে সেভেন সিস্টার খেয়ে ফেলবে। বাংলাদেশের লিল্লাখোর, মাঞ্জা ভাঙ্গা মেজর, রিক্সাওয়ালা হাঁপানি রুগীরাও তো বলতেছেন প্রতি মুহূর্তে ভারত দখল করবেন। তারপরে আবার যখন বলে রংপুর ভারত নিয়ে নিবে, তাহলে আপনার সুর মিলে বলতে চায়, কয় পাগলা নৌকা যেন ডুবাস। ভারতের এটা মনে করাই দিতেছে যে যাতে নৌকাটা ডুবায়, ভেলাটা ডুবায়, তাই না? বিষয়টা এরকম। তো ভারতকে যদি আপনি মনে করাই দেন, এমনিতেই ভারত
ভারত নিবে না, নিলে তো তারা ৭১ নিতে পারতো, বা যখন তখন নিতে পারে, বাংলাদেশকে যখন তখন নিতে পারে। ভারত যেদিন বাংলাদেশে হামলা করবে বা বাংলাদেশের কোনো অংশ দখল করবে, তখন কিন্তু তার অজুহাতের অভাব হবে না। তার হাতে আমরা অসংখ্য অজুহাত তুলে দিয়েছি। সেটা একেবারে ডক্টর ইউনূস থেকে শুরু করে, অর্থাৎ টপ যারা সরকারে থাকে সেই টপ থেকে শুরু করে রিকশাওয়ালা, সবার মনের স্বপ্ন ভারত দখল করবে। সবার, তারা বলেছে যে চায়নাকে এখানে ঘাঁটি দিবে, মানে আমেরিকাকে আমরা ঘাঁটি দিবে। গ্রাউন্ড তৈরি করে দিচ্ছি, আপনি তো এটাই বুঝাতে চাচ্ছেন? দিয়েছি। মানে এই গত ইউনূসের 18 মাস, আর এই যে আমাদের মুসলেকা ভাইয়া, জাতীয় ভাইয়া 3 মাস, এই 21 মাসে আমরা ভারতকে এত অপশন তুলে দিয়েছি যে ভারত চাইলে যখন তখন বাংলাদেশ আক্রমণ করতে পারবে। আর মাঝখানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে ইসরায়েল সেই ঘাঁটি সেই ব্যবস্থা আর সুন্দর করে গ্রাউন্ড তৈরি করে দিয়েছে একটা, যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। নিঃসন্দেহে আল্লাহ, এই যে হাটাজারি মাদ্রাসা, তো ওটা তো হামাসেরই ঘাঁটি। যাত্রাবাড়ি যত মাদ্রাসা দেখেন, এগুলো তো হামাসেরই ঘাঁটি। তারপরে পাকিস্তানের যত জঙ্গি আছে সব এদের ঘাঁটি। ওই যে মৌলবী কি যেন, হিজবুল্লাহর ঘাঁটি আছে বাংলাদেশে, হিজবুত তাহরীরের ঘাঁটি আছে। সবকিছু দেখলে ঘাঁটি তো সত্য, অস্বাভাবিক কিছু নেই তো। লস্করে তাইবার ঘাঁটি আছে, লস্করে তাইবার রাইট হ্যান্ড কি বাংলাদেশে কিছুদিন আগে ওয়াজ করে গেল না? আমাদের সরিষাবাড়িও গেছে, আমাদের জামালপুরেও গেছে। 2000 সাল থেকে 2001, 2, 3 সালেও আমরা শুনেছি জামালপুর শেরপুরে জঙ্গি ট্রেনিং হয়। 2001 সালে শুনেছি জামালপুর শেরপুরে ট্রেনিং হয়। ইভেন আপনি কালকে দেখেন নাই যে শেরপুর জেলায় নকলাতে একটা ওই যে আইএস এর পতাকা নিয়ে মিছিল করতেছে, বাংলাদেশের পতাকার বদলে। এই মিছিল কার জন্য? এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নাই, যারা বলে আওয়ামী লীগ মৌলবাদী সাপোর্ট দেয়, এখনো কি আওয়ামী লীগ ক্ষমতা? এরা কারা শেরপুরে মিছিল করলো আইএস এর পতাকা নিয়ে? এরা তো ট্রেনিং প্রাপ্ত, কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশে তো অবশ্যই আইএস এর ঘাঁটি আছে, লস্করে তাইয়েবা আছে, আরো কত কাশ্মীরের জঙ্গি সংগঠন আছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন আছে, টিটিপির জঙ্গি সংগঠন বাংলাদেশ আছে। নইলে বাংলাদেশের ছেলে টিটিপির হয়ে পাকিস্তানে কিভাবে যুদ্ধ করতে যায়? নিঃসন্দেহে বাংলাদেশের টিটিপির ঘাঁটিও আছে, নিঃসন্দেহে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন টিটিপির ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হামাসের ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে হিজবুল্লাহর ঘাঁটি আছে, নিঃসন্দেহে বাংলাদেশে ওই যে লস্করে তাইবা পাকিস্তানের ওই সংগঠনের ঘাঁটি আছে। কোনো সন্দেহ নাই। বাংলাদেশে কি শুধু হামাস, বহু রকম সন্ত্রাসী ইসলামী জঙ্গির ঘাঁটি আছে। কোনো সন্দেহ আছে আপনার? কি পড়ায় মাদ্রাসায় যে এটিএম আজাহার নাকি কি যেন একটা ফাজার, একটা পাতলা আছে না, ফুদিলে ঘুরে যাবে, এরা তো এত ফালাফালি কিভাবে করে? মামুনুল হক আফগানিস্তানে ভিসা ছাড়া কিভাবে যায়? মধুপুরের পীর কিভাবে আফগানিস্তানে যায় ভিসা ছাড়া? আপনি ভিসা নিয়ে আমরা এক দেশে যেতে পারি না, তারা ভিসা ছাড়া কিভাবে যায় আসা, আমাকে বুঝায় বলেন। অবশ্যই বাংলাদেশের জঙ্গি ঘাঁটি আছে, কোনো সন্দেহ আছে আপনার? এই যে পাকিস্তান যাইতেছে, বাংলাদেশের ছাত্ররা আসতেছে যাইতেছে, জাহাজ দিয়ে কি আসতেছে না আসতেছে আমরা জানি? আমরা তো জানি না। অবশ্যই বাংলাদেশের ঘাঁটি আছে, জঙ্গি ঘাঁটি আছে, এটা তো আমরা বহু আগে থেকেই বলে আসছি। ফরিদ ভাই, ইদানিং পাকিস্তানে তৈরি মেড ইন এরকম অবৈধ অস্ত্র বাংলাদেশে পাওয়া গেছে। গত পরশু দেখলাম এবং সেটা মাদ্রাসা ইত্তেফাকের এক এবং নিউজে দেখলাম যে মাদ্রাসার বাথরুমে থেকে এই ধরনের একটা অস্ত্র পাওয়া গেছে, যেটাকে লেখা ছিল মেড ইন পাকিস্তান। তাহলে পাকিস্তানি অস্ত্র কি করে বাংলাদেশে ঢুকলো? এই দেশটাই তো এখন পাকিস্তান হয়ে গেছে। আপনার কি এখন ধারণা? স্বাগতম হায়দার ভাই, আপনাকে স্বাগতম। স্বাগতম ভাই আপনাকেও। জি, জি, আমি কথা বলতে তো হয়রান হয়ে গেছি যে ভাই কখন আসবে, আমি হয়রান হয়ে গেছি। মানে একলাই, মানে স্ট্রাইকার হিসেবে একলাই দৌড়াইতেছি, আরেকজন তো দরকার, একা তো পারবো না ভাই। যাই হোক, যেটা বলতেছিলাম, অবশ্যই বাংলাদেশ আছে। আপনি যেটা বললেন এই বাংলাদেশটাই এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এখন বাংলাদেশ আর বাংলাদেশ নাই। আপনি কে বললো যে পাকিস্তানের শুধু বন্দুক না, পাকিস্তানের বিমানও আছে কিনা এটা দেখেন, পাকিস্তানের ট্যাঙ্ক কামান আসছে কিনা সেটা দেখেন, সেই খোঁজ নেন। মাদ্রাসায় আপনি পিস্তল পাবেন না, কোথায় পাবেন? মাদ্রাসাগুলো তো বানানোই, শুনেন আমি একটা জিনিস বলি, আমি লিখেছিলাম কয়েক বছর আগে যে সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে পাকিস্তানে মাদ্রাসা তৈরি করা হয়েছিল, মাদ্রাসায় বিনিয়োগ করেছিল। বাংলাদেশও মাদ্রাসায় বিনিয়োগ করতেছে ভারত ভাঙার জন্য, এটা বহু আগে আমি বলেছি, বহু আগে লেগেছে, মানুষ হাসাহাসি করতো। ঠিক যেমন বলেছিলাম যে পাকিস্তানে একদিন কলকাতায় পারমাণবিক হামলা করবে, মানুষ হাসাহাসি করতো। এখন মিলছে কিনা? ওই যে পাকিস্তানের নেতা, পাকিস্তানের সামরিক মন্ত্রী বলছে, প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে পাকিস্তানে কলকাতায় তারা পারমাণবিক হামলা করবে। আমি বলি, এটা কেমনে মিলে গেল? আমি সত্যি কথা কি, মানে আমি আশ্চর্য হয়েছি কেমনে মিলে গেল এত তাড়াতাড়ি। তারপর আবার এই যে 3 দিনের বোধহয় হয় নাই, বলছে যে পাকিস্তানের সাবমেরিন আসতেছে বঙ্গোপসাগরে। তো ঘটনাটা কি? যে দেশে বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন আসে, সেখানে পাকিস্তানি পিস্তল, বোমা, গ্রেনেড, জঙ্গি। পাকিস্তানের কাজ কি? পাকিস্তান যেমন কিছু কিছু মন্ডল থাকে ঝগড়া বাজাই দিয়ে ফায়দা হাসিল করা, মস্তানদের কাজ কি? যদি ঝগড়া বিবাদ না থাকে, গ্রামে যেগুলো টাউট পাটপার, যদি মারামারি কাটাকাটি না হয়, ওদের লস না? তো পাকিস্তানের কাজ কি? সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি করা, জঙ্গি উৎপাদন এবং রপ্তানি করা। ঠিক আফগানিস্তানে যেরকম পাকিস্তানে যেরকম মাদ্রাসা বানিয়ে সোভিয়েত ইউনিয়ন ভাঙার কাজ করেছে, এই বাংলাদেশে মাদ্রাসা বানানো হয়েছে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। আবারও বলতেছি, আমি রিপিটিং, এই বাংলাদেশের মাদ্রাসাগুলো বানানো হয়েছে ব্যাঙ্গের ছাতার মতো,
বাংলা শিক্ষা সংস্কৃতি ধ্বংস করার জন্য। এই মাদ্রাসাগুলো বানানো হয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশের শিল্প সাহিত্য ধ্বংস করার জন্য। এই বাংলাদেশের মাদ্রাসা বানানো হয়েছে বাংলাদেশের সংবিধান ধ্বংস করার জন্য। এই দেশের মাদ্রাসাগুলো বানানো হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার জন্য। এই বাংলাদেশের মাদ্রাসা বানানো হয়েছে সবচেয়ে বড় কথা যেটা, আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করার জন্য। এই দেশের মাদ্রাসা বানানো, আবার বলতেছি, আই এম রিপিটিং, আমি জানি আওয়ামী লীগের লোক মনে করুন, এই দেশে মাদ্রাসা বানানো হয়েছে আওয়ামী লীগের বিরোধিতাকারী মানুষ পয়দা করার জন্য। এই বাংলাদেশে মাদ্রাসা বানানো হয়েছে ভারতকে ভেঙে ফেলার জন্য। আবারও রিপিট করি, এই বাংলাদেশে মাদ্রাসা বানানো হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য না, মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য না, ভারত ভাঙার জন্য। তার প্রমাণ আমাদের, তার একটা উদাহরণ আমাদের কাছে সোভিয়েত ইউনিয়ন কে কিভাবে সরাইছে আপনি দেখেছেন, আফগানিস্তান থেকে কিভাবে সরাইছে। আর তার কারণে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। সোভিয়েত ইউনিয়ন কিন্তু যুদ্ধ করে, কোনো পারমাণবিক যুদ্ধ করে, আমেরিকা যুদ্ধ করে বা কোনো বিশ্ব শক্তি যুদ্ধ করে সোভিয়েত ইউনিয়ন ভাঙে নাই। পাকিস্তানের অশিক্ষিত বর্বর মূর্খের শক্তিকে কখনো ইগনোর করতে নাই। এটা কিন্তু বিপজ্জনক। আপনি হয়তো বারবার বলতেছেন ধোরা সাপ কি করবে, ধোরা সাপ কি করবে, কিন্তু ধোরা সাপ আস্তে 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 অজগর সাপ হয়ে যায় রাজনীতিতে। প্রকৃতিতে ধোরা সাপ অজগর হয় না, ঠিক আছে, কিন্তু বাস্তবে রাজনীতিতে ধোরা সাপ আস্তে আস্তে অজগর পাইথন হয়ে যায়। এই মৌলবাদী শক্তি পাইথন হয়ে গেছে। এরা প্রথমে দেখেন আওয়ামী লীগ উচ্ছেদ করেছে, এখন বিএনপিকে হুমকি দিতেছে। তারা বলেছে আজকে জামাতে পাখি রাজাকার সাদা শকুন বলেছে, এই যে কড়া বানর সাদা বানর বলছে যে তাদের আরেকটা জুলাই বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। কি বুঝলেন? বিএনপি তো মনে করেছিল আওয়ামী লীগ উচ্ছেদ করাইছি, শেখ হাসিনা সরাইছি। তো কেউ কেউ যেন আবার বলছে যে বিএনপির তো আওয়ামী লীগ তো তাও শেখ হাসিনা তো ভারত নিয়ে গেছে হেলিকপ্টারে করে, কিন্তু তারেক রহমান কোথায় যাবে এটা বলেছে। আবার তারেক রহমানের নেতা, নয়া নেতা বিপিন নুরা বলছে যে শেখ হাসিনা তো তাও হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে ভারতে, এই মৌলবীদের, এই যে জামাতিদের কোথায় নিয়ে যায়, মানে তারা খামচাখামচি করে। তবে এই দেশে আবার বলি, এই দেশে অবশ্যই সন্ত্রাসী জঙ্গিদের ঘাঁটি আছে, এবং এই ঘাঁটি এগুলো ঘাঁটি শিবিরের নেতা বলেছে তো যে প্রত্যেকটা মাদ্রাসাকে একটা ঘাঁটি বানাইতে হবে, সামরিক ঘাঁটি বলেছে না? এই যে কালকে নাকি মিনি পরশুদিন, ক্যান্টনমেন্ট, মিনি হ্যাঁ, ক্যান্টনমেন্ট, যে মিনি মিনি ক্যান্টনমেন্ট। আর এটা তো আমি সে বলবে কেন, আমি তো আগেই বলছি, আমি সবসময় বলি ওটা তো বলছি মিনি ক্যান্টনমেন্ট। আমি 10 বছর যাবত লিখে আসছি প্রত্যেকটা মাদ্রাসা একটা মিনি পাকিস্তান, প্রত্যেকটা মাদ্রাসা একটা মিনি পাকিস্তান। সুতরাং বাংলাদেশকেও সতর্ক থাকতে হবে। এই দেশের মুক্তিযুদ্ধের ভাই, পক্ষে ফরিদ ভাই একজন কমেন্ট করেছে যে যেসব ঘাঁটির কথা বলা হয় হামাস এটা সেটা, বলছেন 5 আগস্টের পরে হয়েছে ঘাঁটিগুলো নাকি এর আগেই এগুলোর বীজ বপন করা এই হয়েছে? ঘাঁটি, আসলে এই কি ঘাঁটিগুলো এই আমি উত্তর ধরনের, দিই, জি, কিভাবে সম্ভব? এগুলো মানে বঙ্গবন্ধু ঘাঁটি আছে, এটা আমি কেমন জানি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। জি ফরিদ ভাই, আপনি বলুন। এইগুলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরের থেকেই শুরু হয়েছে। আজকে সেগুলো ফুলে ফেঁপে এইরকম আসছে। এগুলো আগেই হয়েছে। 2001-এ 2-এ আমাদের জামালপুরে জঙ্গি ট্রেনিং হইতো। শায়েখ আব্দুর রহমান কোন জায়গায় বাড়ি? জামালপুর। মানে জঙ্গিদের উস্তাদের বাড়ি কই? জামালপুর। তো জামালপুরের মতো অজপাড়াগাঁয়ে 2001 সালে ট্রেনিং করা হয়েছে। তাহলে এখন কি বসে আছে তারা? 10টা অস্ত্র মামলা মনে আছে তো? 10টা অস্ত্র কাদের জন্য আনা হয়েছে? সবগুলোই কি 10টা অস্ত্র যদি ভারতে পাঠানোর প্ল্যান করে যে ওইখানকার সন্ত্রাসীদের দেওয়ার জন্য, মাওবাদী সন্ত্রাসীদের, বা ভারতের উত্তরের সন্ত্রাসীদের দেওয়ার জন্য, 7 সিস্টার দেওয়ার জন্য, 2-1 ট্রাক কি বাংলাদেশের এটিএম আজাহার জামাতের নেতার হাতে পড়ে নাই? আমি আর হায়দার ভাই যদি কালকে উটের মাংস বিলাই যে সৌদি আরব থেকে 10 টন উটের মাংস আইছে, 1 টন তো আমার বাড়িতে আর হায়দার ভাইয়ের বাড়িতে যাবে। মানে সবচেয়ে ভালো যদি আমরা হয়ে থাকি তাহলে তো 1 টন যাবে, মানে আমরা সবচেয়ে ভালো ছেলে, তবে 1 টন চলে যাবে। আর খারাপ হলে তো অর্ধেকই চলে যাবে। ঠিক আছে? তাহলে 10টা কোণে গেলে একটা কি ছিল না? আর এই যে যেখানে মাদ্রাসায় অস্ত্র পাওয়া যাইতেছে, এগুলো তো একটা ধরা পড়ছে বলে, যেটা ধরা পড়ে নাই। আপনি কোনোদিন হাটাজারি মাদ্রাসায় আপনি চেক করছেন মানে কি হয়? আরে ভাই, যে দেশে বলৎকার হইলে এই দেশের মানুষ মুখ খুলে না, সেখানে মাদ্রাসার ট্রেনিং হইলে আপনার মুখ খুলবে। আর এগুলো কারা? আপনি আমাকে একটা মাদ্রাসা দেখান যে 71 সালে আমাদের পক্ষে ছিল। তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা এই 40 বছর ধরে তারা তৈরি হচ্ছে। আর এই গত 18 মাসে, মানে এই 17 বছরে, মানে গত 40 বছরে মৌলবাদ জঙ্গিবাদ যত না স্প্রেড হয়েছিল, যত না উত্থান ঘটেছিল, এই বিএনপির ডক্টর ইউনূসের 19-18 আর বিএনপির 3 মাসে 21 মাসে তার সাথে 300 গুণ বেশি বেড়েছে মৌলবাদী জঙ্গিবাদী দেশে বেড়েছে। এবং আমাদের এই জন্য ইসরায়েল কিন্তু এখন ঘোষণা করে দিয়েছে যে এখানে হামাসের ঘাঁটি আছে। আমার হায়দার ভাই বলুক, তারপর আমরা আবার আলোচনা আসি। আমি ওয়েট করেন। রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি। রাশেদ হায়দার ভাই একটা লাইভ শেষ করে আসছে তো ওনার। রাশেদ হায়দার ভাই যে কথাটা ইসরায়েলি রাষ্ট্রদূত বলেছেন, তিনি দক্ষিণ এশিয়ার আবার ওই দেশের দায়িত্বপ্রাপ্ত, উনি দক্ষিণ এশিয়ায় ইসরায়েল এবং মার্কিন স্বার্থ দেখেন, যেটা দুই স্বার্থ একসাথে থাকে।
হ্যাঁ, এত এখন সহজ না। এই যে এটা কিন্তু একটা নিষিদ্ধ সংগঠন, এইভাবে সরাসরি বলে দেওয়া একটা এটা কি এই বার্তাটা পৃথিবীর কাছে কিভাবে যাবে, বাংলাদেশের ভাবমূর্তি রাশেদ হায়দার? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আমার ভাই ফরিদ ভাই। উনি এতক্ষণ যা বললেন এটার সাথে আমি 1 ইঞ্চিও দ্বিমত না। উনি হাটাজারি মাদ্রাসার কথা বললেন, তবে আমার ভাই বুড়ো হয়ে গেছে তো ভুলে গেছে। চট্টগ্রাম শহরের ভিতরে লালখান বাজার মাদ্রাসা 2013 সালে বোমা বিস্ফোরণ জি ঘটছে। জি জি, ভুলে গেছি, রাইট, ভুলে গেছেন। এই বোমা বিস্ফোরণ আবার 2025-এও ফুটছে একবার। জি জি জি, তখন দাবানি দেওয়ার পরে ভাগছিল, 2025-এ আবার ফুটছিল। রাইট রাইট রাইট, ঢাকায়ও আরেকটা মাদ্রাসায় ফুটলো না নারায়ণগঞ্জের কাছে, জি 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 জি, বিল্ডিং সহ ধইসা পুড়ে গেছে। গেল, জি জি জি। এগুলার আলামতটা কি? এগুলা আলামত। আর অনেক ভাই, আরেক ভাই যেটা প্রশ্ন করছেন মাসুদ ভাই, আমার মনে হয় যেন আমার ভাই লজ্জায় হয়তো ইয়ে করেন নাই, বলেন নাই। হ্যাঁ, এটার দোষ আওয়ামী লীগেরও আছে। গত 15 বছর সারা বাংলাদেশে যত বড় বড় ওয়াজ মাহফিল হয়েছে, সব ওয়াজ মাহফিলের সভাপতি আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপিরা করছেন। আর ওখানে এমন এমন হুজুর ছিল, ওনারা আবার গর্ব করে বলতো আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ, তোরা আমার কেমনে কস বিএনপি জামাত। সেই বেটাই আবার জামাতের নমিনেশন নিয়ে এখন শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করে। হ্যাঁ, এই হলো অবস্থা। কারণ যে ধর্মীয় অনুভূতিতে একটু সুশ্রুরি দিলে তখন আমরা ওই যে আওয়ামী লীগ বিএনপি ওগুলো ভুলিয়া যাই, তখন আমরা সব খাস মুসলমান। হুম, কিন্তু ধরতে আমরা ওই যে গনিমতের মালিশ ঘরের কামের বুয়ারও ছাড়ি না। জি জি জি, তো মাসুদ ভাই এখন যে প্রশ্নটা করলেন যে ইয়ের যেই আপনার আমাদের যেই ইসরায়েলি রাষ্ট্রদূত হামাসের কথা যেটা বলছেন, এই কথাটা আপনি জিজ্ঞেস করলেন, তবে এখানে কয়েকটা ডট হয়তো একটু মিলান। ইসরায়েলি রাষ্ট্রদূত কিন্তু এমনি এমনি বলে নাই যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। আপনি কি মনে করেন না যে ইসরায়েলি রাষ্ট্রদূত এই কথাটা বলার আগে ইসরায়েল ওনাদের চরম পরম বন্ধু আমেরিকার সাথে আলোচনা না করে বলছে? না করে, ডট মিলান, এবার ডটগুলো মিলান দর্শক শ্রোতারা। ইসরায়েলি রাষ্ট্রদূত আজ থেকে 4 দিন আগে এনডিটিভি কে বলেছিলেন, আর আজ থেকে 3 দিন আগে আমেরিকান রাষ্ট্রদূত রাজশাহীতে সারদায় গিয়েছিলেন, বাজারে ঘুরে ঘুরে আম খাচ্ছিলেন, আবার সেখানে রিভার ভিউ হোটেলে 5 দেশের কূটনীতিক সহ আরো কারা কারা ওখানে বৈঠক করছিলেন। পুশিনের জায়গাটাতে ওনাদের ঘুরার কামটা কি? ওখানে বিভিন্ন জায়গায় ঘুরার কামটা কি? ওনারা ওখানে এইদিকে ইসরায়েল বলে এই কথা, এটা সব একটু মিলান। যদি একটু না মিলাইতে পারেন তাহলে একটু মিলাই দিই। ইরাকে কি ছিল মনে আছে আপনাদের? মাস ডিস্ট্রাকটিভ ওয়েপন আছে, বলছিল কে? সংসদে দাঁড়ায় আমেরিকা। এরপরে ওইটারে লিখে নিল কারা? ইসরায়েল। ইসরায়েলের পর কারা? ইউরোপ। সবাই লিখে নিছে, কিন্তু আব্বাই বইলা দিছে। তো ঠিক এখন ওই যে ইসরায়েল বলছে, কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা জিতা যুদ্ধ দরকার আছে, একটা যুদ্ধে জিততে হবে। ইরানে যুদ্ধ করতে যাইয়া মনে করছিল এটা খেয়া ফেলাবে লাড্ডুর মতো, দিল্লিকা লাড্ডু, কিন্তু এটা কাটাইয়া গলায় বিতে গেছে। না পারতেছে উগলাইতে, না পারতেছে ফালাইতে। ওদের পরবর্তী টার্গেট ওই যেমন পাকিস্তান, এটা আগেই বলে দিছে ইসরায়েল, আর এখন বাংলাদেশ আছে। পাকিস্তানের লগে 6 বছর পরে লাগুক আর 2 বছর পরে লাগুক, বাংলাদেশের লগে কিন্তু এটা লাগানি দিবে, কোনো না কোনো উপায় এটা লাগানি দিবে। তা না হলে আপনার এই যে সারদায় যে পুলিশ ট্রেনিং হয়, আমাদের পুলিশ ট্রেনিং যেটা সারদায়, আমরা আজীবন দেখছি বিভিন্ন দেশের পুলিশরা আসে, বা বাংলাদেশের সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশের সর্বোচ্চ ট্রেনিংটা হয় ফ্রান্সের একটা শহরে, নিজ শহরে। সারা বিশ্বের বিভিন্ন পুলিশ অফিসাররা আসে, সেনা অফিসাররা আসে ওইখানে ট্রেনিং নিতে। সেই জায়গায় সারদা গত 2 বছর বন্ধ। হঠাৎ করে আমেরিকান মার্সেনারি কেন আনতে হবে আমার? আমেরিকান যে মার্সেনারি গুলোকে এখানে আনা হচ্ছে সেগুলো কারা? সেম ওয়াগনার গ্রুপ, রাশিয়ার ওয়াগনার গ্রুপ, আমেরিকান মার্সেনারি, এরাই আছে। তো এদের নিয়ে একটা মিটিং, গোপন মিটিং ওখানে রাষ্ট্রদূতের, আমেরিকার মতো একটা রাষ্ট্রদূত। বাংলাদেশের সমস্ত পত্রিকা কিন্তু চুপ, কোন টক শোতে এগুলা নিয়ে আলোচনা হয় না। আমাদের মতন যারা ওই যে আমরা আসি, দাদাই কইছে বানতে দান, বানতে আসি ও দাদান, আমরা আলোচনা করি। আপনারা হয়তো কিছু দর্শক শুনেন, অনেকে শুনেন না, কিন্তু ঘটনা সত্য। আপনার এই যে যেটা বললাম রাষ্ট্রদূত সাহেব, এটা এখন কিছু কিছু ছবি বাইরেছে। ওনার কাজটা কি ওইখানে? ওখানে কেন উনি সোনাদিয়া বন্দরের কাছে যাবেন? কেন পুশব্যাকের ওই জায়গায় যাবেন? কি বুদ্ধি দিচ্ছেন? কেন মার্সেনারি গ্রুপ দিয়ে পুলিশ ট্রেনিং করাইতে হবে? আর আমেরিকা কেন? আমেরিকা এর আগে র্যাবের ট্রেনিং করাইছিল না? এটার উপর আবার নিষেধাজ্ঞা দিছে না? এইবার আবার কি? এবারের কাজটা কি? প্রয়োজন ফ্রান্স থেকে নাও, ব্রিটেন থেকে নাও, জার্মান থেকে নাও, এরা তো পুলিশের আব্বা, এদের এখান থেকে নিয়ে যায় ট্রেনিং করাও না। বা আমেরিকা থেকে আনেন, কোনো দুঃখ নাই, আমেরিকার সরকার থেকে আনেন না, সরাসরি আমেরিকান সরকারের সাথে কথা বলে ওখান থেকে G2G চুক্তির মাধ্যমে আনেন যে আমাদের ট্রেনিং দিবে এখানে। সেটা না করি কেন?
তা হামাসের যে ঘাঁটি এখানে আছে বা লোকজন আছে, এটা একেবারে মিথ্যা কথা না। কারণ মোসাদ পৃথিবীর 5টা শক্তিশালী গোয়েন্দা সংস্থার মধ্যে একটা। আর ইসরায়েল যখন কোন একটা কথা বলে ফেলে, ইসরায়েলের কেউ একজন আকপিস কিছু না কিছু একটা আছে। এটা হচ্ছে মূল কাহিনী। ধন্যবাদ মাসুদ ভাই। মিউট করেন, আনমিউট করেন, মাসুদ ভাই একটা কথা শোনা যাচ্ছে না। আনমিউট করেন, মাসুদ ভাই আনমিউট করেন। মিউট করেন। শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ওই যে বিদ্যুৎ চলে গেল তো এই ফাঁকে, যার কারণে সিস্টেম গুলো সব রিইনস্টল হয়ে গেছে। এখন কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে আমার এখানে। দেখ, তারপরে চালাচ্ছি। ফরিদ ভাইয়ের কাছে যাই। ফরিদ ভাই, শুরুতে আপনি বলছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন, চীনে যাচ্ছেন। এই যে মালয়েশিয়া এবং চীনকে স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত, তিনি এখানে এসেই বলেছেন যে চীনকে নজরদারি করার জন্য তিনি এখানে এসেছেন। এটা নিয়ে চীন দূতাবাস থেকে সে কথা আবার প্রতিবাদও করেছে। সেই চীনেই এখন যেতে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আবার তিনি যাবেন মালয়েশিয়া। আপনি বিষয়গুলো কিভাবে দেখেন? আসলে আমাদের দেশের বর্তমান কূটনীতি কি একেবারে কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, এরকম মনে হয় না ফরিদ ভাই? আমাদের দেশে কি কূটনীতি আছে নাকি? আমাদের দেশে কূটনীতি আছে এটাই তো আমি জানি না। মানে আমাদের দেশে কূটনীতি এতই লেজে গোবরে যে একজন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সে ভারতে ঢুকতে পারে না। এত আমাদের কূটনৈতিক আকল আল্লাহ দিছে। আমাদের কূটনৈতিক আকল আল্লাহ এত দিছে যে একবার ছাত্র দল যায় চাইনাতে, আরেকবার ছাত্র শিবির যায় চাইনাতে, আমার ভাবির পোলারাও যায়, আবার এমনকি এই হেফাজতে ইসলামীরাও চাইনা থেকে ঘুরে আসছে, আবার আফগানিস্তান। আমাদের কূটনীতি এত জ্ঞান। আমি আমি তারেক রহমানকে, আমাদের মুসলেখা ভাইয়াকে অনুরোধ করবো, দয়া করে যদি একটু অতিথি হিসেবে আমির হারামজাদাকে নিয়ে একটু যদি মালয়েশিয়া যাইতেন, আমরা আরো খুশি হইতাম। একটু ঘুরে আসেন, তাহলে আর একটু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর এই 2 দেশ থেকে একটু যদি এই আমির হারামজাদাকে নিয়ে, জামাতে এমপি, যিনি সকালে বলেন তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, 2 কুলে, 1 কুলে না তাই। আমার মনে হয় যে বঙ্গবন্ধুর পরিবার ছাড়া বাংলাদেশে কেউ বলতে পারবে না, মানে বঙ্গবন্ধুর ফার্স্ট বা সেকেন্ড ব্লাড ছাড়া কেউ বলতে পারবে না যে 2 রক্তে তাদের মুক্তিযোদ্ধা আছে। কিন্তু আমাদের এই জামাতের এমপি আমির হারামজাদা কিন্তু বলছে যে তার বাপ দাদা আওয়ামী লীগ করে, তার মামা নানারা আওয়ামী লীগ করে। কিন্তু এখন আমরা আবার এটাও না, শুধু আমরা বলছি 18 কোটি জনগণের জননী শেখ হাসিনার বিরোধিতা যারা করবে তারা দুদকে যাবে, এই কথা কিন্তু বলেছিল আমির হারামজাদা। সেই আমির হারামজাদা কিন্তু এখন জামাতের এমপি। এরকমই তো আমাদের কূটনৈতিক জ্ঞান। আচ্ছা, ওইটাও গেল। কূটনৈতিক জ্ঞানের আরেকটা উদাহরণ দেই। আমাদের আসিক নাকি ফাসিক চৌধুরী একটা আছে, সে তো প্রথম খুব চাপা মারলো, চাপার ঠেলায় কুলায় না। হাই রে চাপা রে ভাই, আমগরে জামালপুরে চাপা তার কাছে ফেল, গোপালগঞ্জের চাপা তার কাছে ফেল, বরিশালে চাপা পর্যন্ত ফেল রে ভাই। সেই ফাসিক চৌধুরী এখন কি বলে? বিদেশি বিনিয়োগ আনতে আনতে এখন বলে এখন না দেশি বিনিয়োগ আমরা নজর দেব। এরকমই তো আমাদের কূটনৈতিক জ্ঞান। আমি শেখ ফরিদ গ্যারান্টি দিলাম, আমাকে আর রাষ্ট্রপতি ভাইকে বাংলাদেশ সরকার শুধু বিমান ভাড়া দিবে আর বলবে যে আমরা তাদের রিপ্রেজেন্টেটিভ, বড় পদ না, আমাদের সেক্রেটারি লেভেলের মর্যাদা দিবে। সেক্রেটারি, মন্ত্রী বলি নাই। দেখেন বিনিয়োগ এনে দিতে পারে কিনা। চ্যালেঞ্জ করলাম, 1 মাসের মধ্যে কমসে কম 10,000 কোটি টাকা এনে দেবো। আমি আর রাশেদ ভাই চ্যালেঞ্জ করলাম, দেখ না দেখি। আর আশিক চৌধুরী ইউনুসের নাতি, তারেক রহমানের ভাইয়া, তারপরে অমুকের ছাইয়া, কত তার পদবী। সবচেয়ে সুন্দর সুন্দর ইংরেজি বলে। ইংরেজি বললে যদি বিনিয়োগ আনা যাইতো তাহলে তো সব বিনিয়োগ চাইনাতে বিনিয়োগ যাইতো না। ইংরেজি বললে যদি বিনিয়োগ আসতো তাহলে তো আর্জেন্টিনায় বিনিয়োগ যাইতো না। ইংরেজি বললে যদি বিনিয়োগ আসতো তাহলে তো স্পেনে বিনিয়োগ হতো না। ইংরেজি বলতে পারলে যদি বিনিয়োগ, ইংরেজি ভাষার সাথে সম্পর্ক, ইংরেজি ভাষার সাথে বুঝি বিনিয়োগের সম্পর্ক আমরা শিখায়। বিনিয়োগ ওইভাবে আসবে। তো এরকম এদের কূটনৈতিক জ্ঞান। আরেকটা ফরিদ কূটনৈতিক ভাই, জ্ঞান, যে দেশে ইসরায়েলি রাষ্ট্রদূত যে কথা বললেন, এটা তো তার বলা আর মার্কিন যুক্তরাষ্ট্রের বলার মধ্যে খুব একটা তফাৎ নেই। ওরা খুব যেটা একটা না। বলছেন, এই কথা না, বলার না, না, পরে না, বেশি তফাৎই নাই। বিনিয়োগ আসবে। কথা উল্টো করেন, তফাৎ না। বলেন যে তার কথাই আমেরিকার কথা। আমেরিকার কথা ওইটাই। ইসরায়েলের কথা না। তাহলে বিদেশি কিন্তু বিনিয়োগ ইসরায়েলের এখানে আসবে কিভাবে? কোন ভরসায় আসবে? এমনি আসবে না। যতটুকু সম্ভাবনা কিঞ্চিত ছিল, যেদিন বলছে এখানে হামাসের ঘাঁটি আছে, আপনি ধরে নেন ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ খতম। আপনি ধরে নেন বিদেশের কোনো সভ্য মানুষ এই দেশে আর আসবে না। ইসরায়েলের একটা মেসেজ আমি বলেছিলাম তো, আমি আপনার চ্যানেলে বহুবার বলেছি,
অন্য চ্যানেলেও বলেছে, আমার চ্যানেল বলেছে, ভারত কিন্তু চিকনে মার দিবে, ভারত কিন্তু এই দেশকে এমন ল্যাং মার কূটনীতি বুঝে, ভারত কি গেমটা খেলে দিল। এটা যদি ভারত বলতো কেউ তো মানতো না। ভারত যদি বলতো এখানে আইএসআই এর ঘাঁটি আছে, ভারত যদি বলতো এখানে হিজবুল্লাহর ঘাঁটি আছে, মানতো না। ভারত যদি বলতো এখানে কি লস্করে তাইবার ঘাঁটি আছে, তাহলে কিন্তু মানতো না। পৃথিবী বলতো না, রাগ করে কইতাছে। কিন্তু এমন একটা লোক দিয়ে বলাইছে, মানে একেবারে এমন হ্যামারিং করছে, প্যারাকটা ঢুকে গেছে সম্পূর্ণ। মানে ইসরায়েলের রাষ্ট্রদূত, তারপর তিনি শুধু রাষ্ট্রদূত না, তাকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আবার বলি, দক্ষিণ এশিয়ার দায়িত্ব প্রাপ্ত তিনি। শুধু তাই না, তিনি আবার আরেকটা উদাহরণ, তখন হায়দ্রাবাদ ছিলেন, আমি বলেছি, আমেরিকার নেতা ইসরায়েলে গিয়ে বলেছে যে ইসরায়েল এবং ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের উপরে আমেরিকার অস্তিত্ব নির্ভর করে, বলেছে। কিন্তু আমেরিকা কিন্তু ইসরায়েল কিন্তু কোনোদিন বলে নাই যে আমেরিকার অস্তিত্বের উপরে আমার অস্তিত্ব নির্ভরশীল। সুতরাং ইসরায়েলের সাথে ফাতরামি ছুটায় ফেলাবে। তবে একটা কথা বলে দেই আপনাকে, এটা ভবিষ্যৎবাণী আমি আগে করে রেখেছিলাম, তখন আমার ক্ষমতায় আমি বলেছিলাম যে বিএনপি জামাতে একদিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে। এমন হইতে পারে যে আব্বা ইসরায়েল তুমি আর কিছু বলো না, তোমার আমরা ওই যে আব্রাহাম অ্যাকর্ড ওটা সাইন করে দেই। এইটা একটা হইতে পারে যে এই চাপটা দিছে এই জন্য। তবে বাংলাদেশে ঘাঁটি আছে তো কোনো সন্দেহ নেই। বাংলাদেশটা শুনেন, যেই দেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায়, মাদ্রাসাতে কি তৈরি হবে আমাকে বুঝাই বলেন। এটা মানুষ, এটা আমরা যতই চাপা মারি রে ভাই, আকাশে চাঁদ উঠলে সবাই তো দেখে। আপনি যতই ঢেকে রাখেন, চাঁদকে তো ঢেকে রাখতে পারবেন না। যখন গিজ গিজ করে মাদ্রাসা, সেই দেশে তো কেউ বিনিয়োগ করবে না। তার উপরে হামাসের ঘাঁটি, মাদ্রাসায় পাওয়া যায় পাকিস্তানি পিস্তল। তার মানে বুঝতে পারছেন তো, এদের শুধু মগজ ধুলাই করে নাই, ট্রেনিংও করে নাই। ভাই আমি যদি একটা জিনিস আপনি একটু ধরাই দিই, 80-র দশক 90-এর দশকের দিকে সংবর্ধনে যে বিভিন্ন মাদ্রাসায় ফিলিস্তিন ফেরত যোদ্ধা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। শুধু তাই না, জিয়ার আমলে ফিলিস্তিন, জিয়ার আমলে গিয়ে যুদ্ধ করেছে প্রথম, বাংলাদেশের ফিলিস্তিনিতে যুদ্ধ করে জিয়ার আমলে গিয়ে প্রথম। কিন্তু অদ্ভুত তথ্য দেখেছেন, কার বিরুদ্ধে যুদ্ধ করেছে? ইসরায়েল। কিন্তু সেই ফিলিস্তিন যার জন্য বাংলাদেশের মানুষ জান প্রাণ, তারা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আজও নেই। ফিলিস্তিনি মুসলমানরা না তখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, না এখন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আছে। কিন্তু ইসরায়েল কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের প্রথম স্বীকৃতি দানকারী দেশ, যদি আমরা সেটা স্বীকৃতি নেই নাই। এমনকি ভারতের সাথে যুদ্ধে আমাদের একজন জেনারেল ছিল, একজন জেনারেল ছিল ইহুদি, জেনারেল জ্যাকব। আবার ইসরায়েল আমাদের 1971-এ মুক্তিযুদ্ধে আমাদের সরাসরি ভারতের মাধ্যমে সহযোগিতা করেছে, অস্ত্র দিয়ে, তথ্য দিয়ে সহযোগিতা করেছে। লং রেঞ্জ মিসাইল যেগুলো দিছিল ভারতরে, ওইটা দিয়েই তো মারছে পাকিস্তান, আমাদের সহযোগিতা করেছে। কিন্তু আজকে দেখেন, সেই ইসরায়েলকে আমরা অ্যাভয়েড করেছি। শেখ হাসিনা সরকার সেখানে ইসরায়েলি ওইটা তুলে দিয়েছিল, এখন এটা আবার যুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েল না গেলে তাদের কি কষ্টটা হবে, আর আমাদের ইসরায়েলি নিবে নাকি? আরে ভাই, আমাদের ভারতের আমাদের আমাদের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেয় না সার্ক ভিসা থাকার পরে। তো সেই দেশের মানুষ ইসরায়েল ঢুকতে দিবে? ইসরায়েলের কি লাভ হবে? আর ইসরায়েল যখন বাংলাদেশে ঢুকবে, ওর সাথে আমার সম্পর্ক আছে কিনা, ইসরায়েল থার্ড কান্ট্রি হয়ে ঢুকবে, টের পাবে ইসরায়েল বাংলাদেশে ব্যবসা করতেছে না, ধুমসে ব্যবসা করতেছে। ইসরায়েলে কোন পণ্য নাই? ইহুদির কোন পণ্য বাংলাদেশে নাই? কোন পণ্যটা বাংলাদেশের না? ওষুধ তো সবই, ভাগ্যিস ইসরায়েল পৃথিবীতে কিছু ওষুধ মাগনা মালিকানা ছেড়ে দিয়েছে, নয়তো এগুলো কিনা খাইতে হইতো। তারা এগুলো দাবি রাখতো কম্পিউটারের মতো, টাকা দিতে হইতো তাদের। ইসরায়েল তো এগুলো ছাড় দিয়েছে। যাই হোক, ইসরায়েল যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করেছে, এটা অবশ্যই সত্যতা আছে, এবং তার যে মন্তব্যটা সারা পৃথিবী গ্রহণ করবে, এবং অবশ্যই আমাদের দেশে বিনিয়োগে বাধা হবে, আমাদের ভিসাতে বাধা হবে। কারণ হামাসের ঘাঁটি তো, এটা তো সারা পৃথিবীতে হামাস যে সমস্ত দেশে নিষিদ্ধ, সেই দেশ আমাদেরকে মার্কিং এ রাখবে। আর ইসরায়েল বলা মানে কি? এটা আমেরিকা বলা। ইসরায়েল বলা মানে কি? এটা হলো ইউরোপীয় ইউনিয়ন বলা। ইসরায়েল বলা মানে কি? এটা অস্ট্রেলিয়া বলা। যে যাই বলুক, গপ্প করুক, দিন শেষে তারা এটা গুরুত্ব দিয়ে নিবে। কারণ মন্ডলের কথাই মানুষ শুনবে, কামলার কথা শুনবে না। আর এদের যে ভাষা, সারাদিন যেভাবে ইসরায়েলের বিরোধিতা করে, সারাদিন যেভাবে ভারতের বিরোধিতা করে, এখন এই যে ফাতরামি শুরু করে দিয়েছে বর্তমানে মৌলবীরা, খায় সারাদিন লিল্লা। ইসরায়েলের আর কি ফুটবলের পতাকা ওড়ানো যাবে না, এর জন্য তারা আইএসের পতাকা ওড়ানো শুরু করেছে। এটা এটা খুব ভালো লক্ষণ না। এটা খুব বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য সার্বভৌম। আমার কেন যেন এখন মনে হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি একবার বলেছিলাম যে বাংলাদেশকে কয়েকটা ভাগে ভাগ করবে, সেটা আলোচনা হচ্ছে ইসরায়েল। আমার সেটা ভিডিও আছে, তখন ভয়েস অফ এথিস্ট ওই চ্যানেলের নাম। বর্তমানে এই চ্যানেল নাম হলো ভয়েস অফ ফ্যাক্ট। সেখানে আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই বলেছিলাম যে এই বাংলাদেশকে ভাগ করে ফেলবে, এটার প্ল্যান হচ্ছে ইসরায়েলে। আজকে একটু একটু করে কিন্তু মিলে যাচ্ছে, এবং ভবিষ্যতে আরো মিলে যাবে। তবে আমি নিশ্চিত, আমার এখন মনে হচ্ছে যে বাংলাদেশ চরম অর্থ কষ্টে পড়ে যাবে কিছুদিনের মধ্যে। ভারত কিন্তু গেমটা খেলে দিয়েছে, কূটনৈতিক চাল ইসরায়েলের এই